ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি বলে এনার সেই চিৎকার থেমে গিয়েছে। জ্ঞান হারিয়ে এনা বাথরুমের মেঝেতে পড়ে আছে। দময়ন্তী তাকে উঠিয়ে নিয়ে এলো বিছানায়। এদিকে তখনও আয়না থেকে বেয়ে পড়েছে টাটকা রক্তের ধারা। সকালে কফি নিয়ে এনার বিছানার কাছে এলো দময়ন্তী। দেখল ক্ষতস্থানে ব্যান্ডেজ করছে সে। দময়ন্তী কিছু জিজ্ঞেস করার আগেই বলল, আমি পাপী, লোভী, তাই আমার রক্তে কাজ হলো না। আমি পারলাম না শয়তানকে জ্বালাতে। আমি পুরোপুরি ব্যর্থ। মাথাটা ঝুলে গেছে এনার। কফিটা রেখে দময়ন্তী এবার বলল, তুমি কার কথা বলছো? কাকে জাগাবে? কাল রাতে কি করছিলে তুমি? একটা হিংস্র হাসির রেখা ফুটে উঠছে এনার মুখে। মাথা তুলে সে দময়ন্তীর দিকে তাকিয়ে বলল, আমি কাল রাতে মারি টুডুরের আত্মা জাগাতে চেয়েছিলাম। পঞ্চদশ শতকেরই অভিশপ্ত আত্মাকে যে জাগাতে পারবে তার হাতে চলে আসবে জগতের অসীম শক্তি। একজন বিজ্ঞানের ছাত্র হয়ে তুমি এসব বিশ্বাস করোই না? দময়ন্তীর কথায় কিছুটা বিরক্তিভাব ফুটে উঠল এনার মুখমণ্ডলে। উঠে কাল রাতে সেই লাল বইটা নিয়ে এলো সে। পুরনো বইটার একটা অংশ খারাপ হয়ে গেছে। দিনের আলোতে পরিষ্কার দেখতে পেল দময়ন্তী। বইটা দেখিয়ে এনা বলল, এটা একজন বিখ্যাত জার্মান তান্ত্রিকের লেখা বই। বহু কষ্ট করে এই বইটা আমি জোগাড় করেছি। মারি টুডুরের আত্মার অদ্ভুত শক্তি ও জাগরণের রহস্য লেখা রয়েছে এখানে। এই বই থেকেই আমি খোঁজ পেয়েছি বাথরুমের ওই ডার্ক মিরারটির, যেখান থেকে এই জগতে প্রবেশ করতে পারবে মেরির আত্মা। কিন্তু আমি পারলাম না। আসলে আমার মতো পাপীর রক্তে জাগবে না মেরির আত্মা। ওর চাই নিষ্পাপ পবিত্র রক্ত। দময়ন্তী দেখল এনার চোখগুলো আগুনের ভাটার মতো জ্বলছে। ইউনিভার্সিটিতে পড়ার সময় এনার এই চরিত্র সে কোনোদিনও দেখেনি। তার সামনে রয়েছে যেন অপরিচিত একজন মানুষ, যার দু চোখে লোভ আর হিংসা। হঠাৎ বিছানা থেকে উঠে এনা শক্ত করে জড়িয়ে ধরল দময়ন্তীর হাত দুটো। আমার তোমাকে চাই দময়ন্তী। আমি জানি তুমি নিষ্পাপ। তোমার রক্তের ছোঁয়া পেলেই জেগে উঠবে সেই শয়তান। ভয়ে কিছুটা পিছিয়ে যেতে গিয়েও পারল না দময়ন্তী। এনার শক্ত হাত থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করেও কিছুটা রেগে গিয়ে দময়ন্তী বলল, এনা তুমি ইচ্ছে করেই আমাকে এখানে এনেছো তোমার কার্যসিদ্ধি করতে। বিকৃত এক হাসি হেসে এনা জবাব দিল, তুমি বুদ্ধিমতী, সব বুঝতে পেরেছ। আমি খুবই ক্রূর আর হিংস্র স্বভাবের মেয়ে। তুমি নিশ্চয়ই আমাদের জননায়ক হিটলারের কথা শুনেছ। বুঝতেই পারছো কার্যসিদ্ধির জন্য আমরা কি না করতে পারি। কাল রাতে ব্যর্থ হয়েছি। আজ তোমার রক্তে মেরির জাগরণ ঘটবে। কথা শেষ করেই দময়ন্তীকে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলল এনা। জার্মান সেই মেয়েটির শক্তির সামনে পেরে উঠল না সে। চিৎকার করেও কোনো লাভ হলো না তার। আশেপাশে কোনো লোকালয় না থাকায় কেউ জানতেই পারল না দময়ন্তীর এই অবস্থার কথা। দু চোখ গড়িয়ে পড়তে লাগলো অশ্রুধারা। আর যেন বড়ই মনে পড়ছে তার বাড়ির কথা। দূর দেশে এসে এভাবেই তাহলে প্রাণ যাবে। দেখতে দেখতে রাতের অন্ধকার নেমে এলো। বন্দিনীর মতো অপেক্ষা করে চলেছে দময়ন্তী। অদৃষ্টে কি লেখা রয়েছে জানা নেই তার। ঘড়ির কাঁটায় রাত ৩টে। আর সে ৩টে বাজতেই এনা আয়নার সামনে শুরু করলো গত রাতের মতো মন্ত্র পড়া। এক হাতে রয়েছে তার মোমবাতি, অন্য হাতে লাল বই। একসময় মন্ত্র পড়া শেষ হতেই এনা এগিয়ে এসে চাকু দিয়ে দময়ন্তীর হাত কেটে বের করে নিল টাটকা রক্ত। সেই রক্ত আয়নার দিকে ছুঁড়ে দিতে শুরু করলে এনা, আর চিৎকার করে বলতে থাকলো, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। কর্কশ শব্দে ফেটে পড়ল চারিদিক।
দময়ন্তী অবাক হয়ে দেখল ভেঙে পড়ছে আয়না, আর শুষে নিচ্ছে তার টাটকা রক্তের ধারা। আয়নার ভাঙা টুকরো কাঁচ ছিটকে পড়ছে চারদিকে। হাতের কাছে যেই একটা টুকরো দময়ন্তী পেল, সঙ্গে সঙ্গে কাটতে শুরু করলো তার হাতের বাঁধন। এদিকে এনা মন্ত্রমুগ্ধের মতো সেই আয়না ভাঙার দিকে তাকিয়ে রয়েছে। দময়ন্তীর সব রক্ত শুষে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো এক নিকষ কালো ছায়া। শুরু হলো প্রচণ্ড এক আর্তনাদ। চোখের নিমিষে সেই ছায়া ঢুকে গেল এনার শরীরে। ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো এনার শরীর। গলতে শুরু করলো সেটি। চারিদিক ছড়িয়ে পড়ল পচা দুর্গন্ধ। এনার শরীর নিল এক শয়তানের রূপ। চোখের সামনে এসব দেখে ভয় শিউরে উঠছে দময়ন্তী। নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না সে। চোখের সামনে দেখছে প্রাচীন শয়তানকে ভাঙা কাঁচের টুকরো দিয়ে বাঁধন খুলে সে কোনো মতে ঘর ছেড়ে পালাতে চেষ্টা করল। আর পেছন থেকে শুনল এক হিংস্র কণ্ঠ, পালাতে পারবি না তুই, তুই যেখানেই যাবি আমি আসবো তোর পিছে পিছে। ভয়ঙ্কর এ আওয়াজ কোনো মানুষের হতে পারে না, যেন স্বয়ং শয়তান হুঙ্কার ছাড়ছে। আমার চাই রক্ত, টাটকা রক্ত। চোখ খুলতেই চমকে উঠল দময়ন্তী। হাসপাতালের বিছানায় শুয়ে আছে সে। বাইরে দিনের আলো ফুটে উঠেছে। সে হাসপাতালে আসলো কিভাবে? এক লহমায় কাল রাতের ঘটনা মনে হতেই শিউরে উঠল সে। উফ, কি ভয়ঙ্কর সে দুঃস্বপ্ন! সত্যিই কি সে কোনো দুঃস্বপ্ন দেখছে? বাম হাতটা তুলতেই ব্যান্ডেজ করা ক্ষতস্থানটা দেখে দময়ন্তী বুঝতে পারল দুঃস্বপ্ন নয়। কাল রাতে সে শয়তানের পাল্লায় পড়েছিল। ঘর থেকে কোনো মতে বেরিয়ে এসেছিল সে, কিন্তু তারপর তো কিচ্ছু মনে নেই। তাহলে এখানে কি করে? গুড মর্নিং ম্যাম, এখন কেমন আছেন? একজন নার্সের ডাকে সম্বিত ফিরল দময়ন্তীর। বিছানা থেকে উঠে সে কোনো মতে জিজ্ঞেস করল, আমি কোথায় আছি? এখানে কি করে এলাম? নার্স মহিলাটি শান্ত গলায় বলল, আপনি ব্যস্ত হবেন না, বিশ্রাম করুন। কাল রাতে আপনাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সাসেক্স হসপিটালে নিয়ে আসা হয়েছে। আপনার অনেকটা ব্লাড লস হয়েছে। হাসপাতালের রুমটি বেশ ছোট। দময়ন্তীর সাথে এই রুমে রয়েছে একটি সোনালি চুলের 10 বছরের একটি ছেলে। সোনালি চুলের ছেলেটি এক মনে খেলছিল, কিন্তু হঠাৎ তার মাথার উপরের দিকে তাকাতেই চমকে উঠল দময়ন্তী। ভয়ের একটা ঠান্ডা স্রোত তার শির দ্বারা নেমে গেল। হৃৎপিণ্ড বন্ধ হওয়ার জোগাড় তার। আতঙ্কে বিস্ফারিত চোখে সে দেখল উপরে সিলিং থেকে ঝুলছে এনারূপী কাল রাতে দেখা সেই মেরির পিশাচ। পিশাচের মুখে ফুটে উঠছে শয়তানি হাসি। লম্বা জিভ বের হয়েছে, আর তার থেকে ঝরছে লালা রস। লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই বাচ্চা ছেলেটির দিকে। চিৎকার করতে গিয়েও পারল না দময়ন্তী। কেউ যেন তার গলা টিপে ধরছে। বিকৃত গলায় পিশাচ বলল, তুই আমার থেকে কোনো দিনও পালাতে পারবি না। তোর রক্তে মুক্তি ঘটেছে আমার। নরক থেকে ফিরে এসেছি আমি। তুই যেখানেই যাবি তোর সাথে যাব টাটকা রক্তের সন্ধানে। এখন যেমন এই বাচ্চাটাকে মেটাবো আমার পিপাসা। এই বলে পিশাচটি ঝাঁপিয়ে পড়ল ছেলেটির ওপর, বসিয়ে দিল এক কামড় তার ঘাড়ে। রক্তের ধারা ছিটকে লাগলো দময়ন্তীর মুখে। এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে দময়ন্তী কোনো মতে বিছানা থেকে উঠে পালাতে লাগলো। তাকে এইভাবে পালাতে দেখে হাসপাতালে হৈ হৈ পড়ে গেল। কিন্তু দময়ন্তীর কোনো ভ্রুক্ষেপ নেই। সে হাসপাতাল ছেড়ে বেরিয়ে ছুটতে লাগলো প্রাণপণ। কারো ডাক তার কানে আসছে না, শুধু শুনতে পাচ্ছে কি বা কারা যেন তার পিছু পিছু ছুটছে। প্রাণপণ ছুটতে লাগলো দময়ন্তী। একটা সময় একটা বড় গির্জার ঘণ্টা দূর থেকে দেখতে পেয়ে সেদিকে ছুটে গেল সে। গির্জার প্রবেশ পথে একজন বয়স্ক পাদ্রীকে দেখতে পেয়ে তার পায়ের সামনে লুটিয়ে পড়ল দময়ন্তী। ফাদার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান।
বৃদ্ধ পাদ্রী তাকে এই অবস্থায় দেখে বেশ চমকে উঠেছে। কোনো মতে ভেতরও নিয়ে এলো তাকে। কি হয়েছে তোমার? কেন এমন করছো? আর ভয় পেও না, গড তোমার সাথে রয়েছে। ভীত দৃষ্টিতে পেছনে তাকে অবাক হয়ে দময়ন্তী দেখল আর সামনে আসছে না কোনো পায়ের শব্দ। বাইরের দিনের ঝকঝকে আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। ক্লান্ত কণ্ঠে দময়ন্তী তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলল পাদ্রীকে। কিভাবে এনা মেরির আত্মাকে আয়নার মাধ্যমে এই জগতে নিয়ে এসেছে, কিভাবে সেটি তার পিছু নিয়েছে, আর হাসপাতালের সেই ভয়ঙ্কর ঘটনা। কোনো কিছুই বাদ দিল না সে। সব শুনে পাদ্রী বলল, আপনারা সম্ভবত পশ্চিম দিকের লাল ডাইনির কুঠিরে থাকতে এসেছিলেন। সেখানকার সব জিনিসই লাল। বহু শতক ধরে বন্ধ পড়ে আছে সেই বাড়ি, যার আশেপাশে আসতে মানুষই ভয় পায়। দময়ন্তী মাথা নেড়ে সম্মতি জানালো। পাদ্রী একটি পুরনো ছবি বের করে এনে দেখিয়ে বলল, লাল ডাইনির ইতিহাস বড় ভয়ঙ্কর। রেনেসার গোড়ার দিকে ইউরোপে কালো জাদুর প্রভাব খুব বেড়েছিল। সেই সময় ইংল্যান্ডের এই অঞ্চলে কিছু মানুষ এইসবের চর্চা শুরু করেছিল। তাদের মধ্যে এই লাল ডাইনি একজন ছিল। ছোট বাচ্চাদের ধরে তাদের বলি দিত। শোনা যায় এরপর ওদের রক্ত পান করত। ওই লাল কুঠির ছিল এই ডাইনির ঘর। সেখানে বসেই সে এসব করত। এরপর রাজার লোক সব জানতে পেরে ডাইনিকে ওই বাড়িতে পুড়িয়ে মারে এবং বাড়িটি বন্ধ করে দেওয়া হয়। এরপর বহু মানুষ বাড়িটিতে থাকতে এলেও সেই ডাইনির আত্মার ভয়ে বেশি দিন থাকতে পারেনি। পরে চার্চ থেকে বাড়িটাকে পবিত্র করা হলেও সেই ডাইনির আত্মার প্রকোপ কমেনি। শেষমেশ বাড়িটি বন্ধ করে দেওয়া হয়। দময়ন্তী দেখল পাদ্রীর হাতে রয়েছে বহু পুরনো এক ডাইনির ছবি, যার মুখমণ্ডলের সাথে একটু আগে দেখা সেই পিশাচের মিল রয়েছে অবিকল। পাদ্রী শান্ত কণ্ঠে বলল, আপনার সঙ্গী মেরির আত্মাকে জাগাতে ডার্ক মিরর ও জার্মান তন্ত্রবিদ্যার প্রয়োগ করেছিল, কিন্তু মেরির আত্মা নয়, সেই বাড়িতে থাকা লাল ডাইনির আত্মা আপনার পবিত্র রক্ত পেয়ে সেই মিরারের মাধ্যমে নরক থেকে জগতে চলে এসেছে। শরীর নিয়েছে আপনার সঙ্গীর রক্ত আর আপনার। এভাবেই ডাইনি আপনার সাথে জুড়ে গিয়েছে। দময়ন্তীর চেহারায় ভয়ের ছায়া ফুটে উঠল। ফাদার, এর থেকে মুক্তির কোনো উপায় নেই? পাদ্রী উপরের দিকে তাকিয়ে বলল, এই ডাইনিকে আটকানোর উপায় বড়ই কঠিন, আর একে না আটকালে সাসেক্সের সব শিশুদের জীবন বিপন্ন হয়ে উঠবে। দময়ন্তী অস্থিরভাবে বলল, ফাদার, এর উপায় যতই কঠিন হোক আমাদের তো চেষ্টা করতেই হবে। কঠিন হয়ে গেল বৃদ্ধ পাদ্রীর মুখমণ্ডল। আমাদের সেই লাল কুঠিরে যেতে হবে, করতে হবে এক্সারসিজম। এই ডাইনির আত্মাকে ফের পাঠাতে হবে নরকে, সেই আয়নার মাধ্যমে, আর এটা করতে হবে খুব শীঘ্রই। পাদ্রী তার দুজন সঙ্গী ও দময়ন্তীকে নিয়ে যখন সেই লাল কুটিরে পৌঁছালো, দিনের আলো প্রায় শেষ হয়ে এসেছে। ভাগ্যক্রমে ওই শয়তান ডাইনির দর্শন ওদের আর না হলেও কিছু একটা যে ওদের পিছু নিয়েছে তা দময়ন্তী আন্দাজ করতে পারছিল। গির্জা থেকে লালকুঠির বেশি দূর না হলেও যাত্রাপথে তাদের পিছু নিয়ে সেই শয়তান হয়তো পাদ্রীর হাতে থাকা পবিত্র ক্রসের ভয়ে কিছু করতে পারেনি। লালকুঠির পৌঁছে পাদ্রী সতর্ক করে বলল, আমাদের এখন খুব সাবধানে থাকতে হবে। এই জায়গা নরকের খুব নিকট রয়েছে, তাই হয়তো প্রভুর শক্তিও এখানে দুর্বল। তাই আমাদের একটা সামান্য ভুল বিশাল বড় বিপদ ডেকে আনতে পারে। ঘরে প্রবেশ করে একটা লণ্ঠন হাতে পাদ্রী বাথরুমে সেই আয়নার সামনে উপস্থিত হলো। বিশাল আয়নার গায়ে তখনও লেগে রয়েছে টাটকা রক্তের দাগ, আর পাশে পড়ে রয়েছে এনার কঙ্কালসার মৃতদেহ এবং লাল বই। এনার মৃতদেহ দেখে দময়ন্তী ভয় চিৎকার করে উঠল। পাদ্রী তাকে শান্ত হতে বলে সেই লাল বইটা তুলে নিল। ফাদার, এই বইটি পড়েই এনা আয়নার সামনে শয়তানের জগতে এনেছে। এই সেই বই।
লণ্ঠনের আবছা আলোতে বইটি পড়তে পড়তে পাদ্রী তার দুই সঙ্গীকে নির্দেশ দিল এনার লাশকে এক পাশে সরিয়ে এনে সেটির চারদিকে হোলি ওয়াটার দিয়ে একটা গণ্ডি করে ফেলা হোক। লোক দুজন কাজ শুরু করল। দময়ন্তী ঘরে ঢুকে তার ফেলে যাওয়া জিনিসপত্র দেখতে লাগলো। দেশ থেকে নিয়ে আসা ট্রাঙ্কে কাপড় চোপড় গোছাতে গোছাতে হঠাৎ দময়ন্তীর হাতে অদ্ভুত একটা জিনিস ঠেকল। কী রয়েছে এই ট্রাঙ্কের ভেতরে? লণ্ঠনের অল্প আলোতে ভালো মতো ভেতরে দেখতেই তার চোখে পড়ল কাগজে মোড়ানো রয়েছে ধারালো কিছু। এক ছটকায় দময়ন্তীর মনে পড়ে গেল কলকাতা থেকে আসার সময় মা সাথে করে মায়ের একটা খড়গ সাথে করে দিয়েছিল। দূর বিদেশে যাচ্ছিস, মায়ের আশীর্বাদ হিসেবে রেখে দে, বিপদ আপদে কাজে লাগবে। আর হয়তো এটার দরকার পড়বে, এই ভেবে দময়ন্তী সেটা বের করে আনলো। এখানে একা একা কি করছো তুমি? তোমাকে বলেছিলাম না সাবধানে থাকতে? পেছনে এসে দাঁড়িয়েছে পাদ্রী। বেশ চিন্তিত দেখাচ্ছে তাকে। জিনিসপত্র ছেড়ে এদিকে এসো, আমাদের খুব শীঘ্রই এক্সরসিজম করতে হবে। ওই ডাইনির আত্মাকে 24 ঘন্টার ভেতরে এনার শরীর ফিরিয়ে না আনলে অনেক বড় বিপদ। পাদ্রীর কথা শুনে দময়ন্তী খড়গটা ট্রাঙ্কের উপর রেখেই পেছন পেছন চলল। মোমবাতি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এনার মৃতদেহ। প্রার্থনার ভঙ্গিতে পাদ্রীর দুই সঙ্গী এক ধারে বসে রয়েছে। এনার জার্মানতন্ত্রের বইটি পড়ে জানতে পেরেছি শয়তানের জাগরণের 24 ঘন্টার মধ্যে আয়নার মাধ্যমে তাকে ফেরাতে না পারলে নরকে সে ফিরবে না। পরিণাম হিসেবে এই পৃথিবীতে নেমে আসবে মহাপ্রলয়। তাই আমাদের যত দ্রুত সম্ভব শুরু করতে হবে এক্সরসিজম। আমাদের ভাগ্য ভালো, এই বইতে লেখা রয়েছে সব উপায়। দময়ন্তী, তোমার রক্ত দিয়ে শুরু হবে এক্সরসিজম, তাই তুমি তৈরি হও। দময়ন্তীর আঙুল কেটে সামান্য রক্ত এনার কঙ্কালসার শরীরে ফেলে পাদ্রী লাল বই থেকে এক মনে পড়া শুরু করল মন্ত্র। তাদের সামনে রয়েছে সেই খোলা আয়না। মন্ত্রের তেজ বাড়তেই বাড়িতে শুরু হলো তাণ্ডব। নিভে যেতে লাগলো সব মোমবাতি। ঘরের মধ্যে শুরু হলো ভূমিকম্প। হঠাৎই এক ছটকায় কে যেন দময়ন্তীকে টেনে ঘরের এক পাশে নিয়ে গেল এবং সে চিৎকার করে বলে উঠল, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। প্রার্থনা ছেড়ে পাদ্রীর এক সঙ্গী উঠে সেদিকে ছুটে গেল, আর নিমিষের মধ্যে এক চোরা ধারালো হাত সেই সঙ্গীর মুণ্ডচ্ছেদ করল। দময়ন্তী দেখল মুণ্ডহীন দেহের পেছন থেকে বেরিয়ে আসছে সেই লাল ডাইনি। ভয় ফাদার ফাদার করে পাদ্রীকে ডাকতে শুরু করলো, কিন্তু এক বিকৃত হিংস্র গলা শুনতে পেল দময়ন্তী। এই আওয়াজ তার ভালোই চেনা। আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমি এক্সরসিজমের মাধ্যমে প্রাচীন শয়তানকে নিজের দাস করে ফেলেছি, আর আজ আমি হয়ে উঠব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। চমকে দময়ন্তী ঘুরে দেখল বৃদ্ধ পাদ্রী অট্টহাসিতে ফেটে পড়ছে। আপনি ফাদার, আপনি কি করে এটা করতে পারলেন? আপনি তো কটের। দময়ন্তীর কথা শেষ হবার আগেই পাদ্রী কর্কশ কণ্ঠে বলে উঠল, ঈশ্বরের পথ ধরে চলে আমার এতদিন কোনো উন্নতি হয়নি। আমি এত বছর ধরে এমন সুযোগের অপেক্ষায় ছিলাম। সেদিন যখন তোমার কাছে ডাইনির জাগরণের কথা শুনলাম, তখনই ঠিক করে নিই ডাইনির শক্তি আমাকে যেভাবেই হোক পেতে হবে। একবার লাল ডাইনিকে যদি কবজা করতে পারি, এই ইউরোপ কেন পুরো বিশ্ব জুড়ে আমার রাজত্ব হবে, আর আমি হব সর্বসর্বা। দেখবে দেখবে আমার শক্তি। পাদ্রী এবার ঘুরে লাল ডাইনির দিকে তাকিয়ে নির্দেশ দিল, খতম করো আমার সঙ্গীকে, আর সাথে সাথে ভেঙে দাও তোমার ফেরার রাস্তা এই ডার্ক মিরারটিকে। দময়ন্তী দেখল লাল ডাইনি নিমিষের মধ্যে তার ধারালো হাতের নখ দিয়ে মুণ্ডচ্ছেদ করল পাদ্রীর অন্য সঙ্গীর। বেচারা পালানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। পাদ্রীর হাড় হিম করা হাসির রোল ছড়িয়ে পড়ল চারিদিকে, আর দেখতে দেখতে লাল ডাইনি ভেঙে ফেলল সামনে রাখা
সেই আয়নাটি। এবার যে তোমার পালা দময়ন্তী। হাসি বন্ধ করে পাদ্রী এবার ডাইনিকে নির্দেশ দিল, এবার মুণ্ডচ্ছেদ করো এই মেয়েটির। ভয় পিছিয়ে যেতে লাগলো দময়ন্তী, আর ততই এগিয়ে গেল ডাইনি। পিশাচের নখ থেকে খুঁড়ে চড়িয়ে পড়ছে সেই রক্ত, কিন্তু তাকে অবাক করে দিল, ডাইনি ছুটে গেল পাদ্রীর দিকে, চেপে ধরল পাদ্রীর গলা, আর অট্টহাসি পাল্টে গেল আর্তনাদে। দময়ন্তী সেখান থেকে পালিয়ে ঘরে তার ট্রাকের সামনে ছুটে এলো। পেছন থেকে সে শুনতে পাচ্ছে পাদ্রীর চিৎকার, আমি তোর গুরু, তোকে আমি এই জগতে নিয়ে এসেছি, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। কিন্তু সেই চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল, শান্ত হয়ে গেল চারিদিক। দময়ন্তী প্রাণপণে সেই ট্রাঙ্ক খুলে মায়ের দেয়া তারা মায়ের খড়গ বের করে আনল। ডাইনির কণ্ঠস্বর এবার কানে এলো তার, সব পাপীর রক্ত, আমার তৃষ্ণা এতে মিটবে না, আমার চাই পবিত্র নিষ্পাপ রক্ত। শক্ত হাতে সেই খড়গ তুলে ধরল দময়ন্তী। ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ছে রক্ত, 3টে তাজা লাশ পড়ে রয়েছে 3 দিকে, আর মাঝখানে এনার কঙ্কাল। দময়ন্তী দেখল ডাইনি হাসি মুখে এগিয়ে আসছে তার দিকে। তোকে আমি মারব না, তোর রক্ত থেকেই হয়েছে আমার জাগরণ, কিন্তু যেখানেই তুই যাবি আমি থাকবো তোর সাথে, আর খুঁজে নেব টাটকা নিষ্পান রক্ত। দময়ন্তী দেরি না করে খড়গ তুলে জয় মা তারা বলে সেটি ডাইনির উপর বসিয়ে দিল। তোর স্বপ্ন আমি পূরণ হতে দেব না, তোকে এখনই আমি নরকে পাঠাচ্ছি। খড়গের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল ডাইনির শরীর, আর বিকট চিৎকার করে সেটি দময়ন্তীর চোখের সামনে ছাইতে রূপান্তরিত হলো। একটা কালো অবয়ব আকাশে মিলিয়ে গেল, আগুন লেগে গেল পুরো বাড়িতে, আর বাড়ি ছেড়ে বেরিয়ে এলো দময়ন্তী। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল পুরো বাড়িকে। শেষ হয়ে গেল লাল ডাইনির অস্তিত্ব, আর সাথে সাথে মিলিয়ে গেল অনেক লোভ আর লালসা। এই ছিল সেই শয়তানি শক্তির হাত থেকে বেরিয়ে আসা দময়ন্তীর গল্প। এই পৃথিবীতে কোনো দিনই শুভ শক্তির কাছে অশুভ শক্তি জয়লাভ করে না, তা নানান ঘটনা প্রমাণ করে। এই গল্পে তাই সেটিই আমরা তুলে ধরলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। যারা প্রথমবার শুনছো লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী গল্প নিয়ে আবারও তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।